चलो हेलो एंड वेलकम टू पीएससी फीवर ओके आज के हमारे कन्स्टिट्यूशन डे 3 এটা একটু মিস টাইপ আছে টুডে উইল বি কনস্টিটিউশন ডে 3 আমরা যেরকম পলিটি কভার করছিলাম থ্রু দ্য কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজ আই মিন টু সে পলিটি থ্রু দ্য এমসিকিউ সিরিজ ওকে সেরকমভাবে আজকে আমাদের ডে 3 এর আগে আমরা স্পেসিফিক কিছু টপিকস কভার করেছি বাই ফলোইং দ্য স্পেসিফিক কোয়েশ্চেন্স ওকে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ডিপিএসপি কে মেইনলি ফোকাস করেছি ওকে তার সাথে এক্সিকিউটিভের পোর্শনও কিছু আমরা ধরেছি ওকে তো এইগুলোকে আমরা থ্রু এমসিকিউজ একটু ডিসকাস করব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স অ্যালং উইথ দ্য রেসপেক্টিভ আর্টিকেলস ওকে সেগুলোকে আমরা কভার করব সো বিফোর স্টার্টিং লেট মি সি কারা কারা জয়েন করছো ওকে সো দুজন আছো এখন দেখতে পাচ্ছি অ্যাজ অফ নাও ওকে ভয়েস অডিবল ক্লিয়ার একটু ইয়েস হ্যালো কিছু একটা রেসপন্ড করো সো দ্যাট বুঝতে পারবো অডিবিলিটি ক্লিয়ার কি না চলো লেটস স্টার্ট okay so first question consider the following statements right directive principles of state policies are statement ache directives in the nature of ideals of the state directives influencing and shaping the policy of the state non-justiciable rights of the citizens which of these statements is or are correct dekhi ekটু answer দাও নীল নির্জনে ইয়েস ওকে ফাইন আনসার একটু দাও দেখি কোয়েশ্চেন নাম্বার 1 আমরা বলেইছি যে আমরা একটু মডারেট টু টাফ কোয়েশ্চেন্সগুলো করব একটু কনসেপচুয়াল পার্টের উপরে ফোকাস করব কারণ পলিটির ফ্যাকচুয়াল জিনিসপত্র তোমরা অনেকটাই হয়তো জানো বা কভার করতে পারো বাট এই কনসেপচুয়াল পার্টটা কিন্তু একটু লাগে বিকজ কোয়েশ্চেনের ট্রেন্ড চেঞ্জ হচ্ছে কোয়েশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে তো ন্যাচারালি একটু কনসেপচুয়াল পার্টটাকে ক্ল্যারিটি রাখাটা উইল বি আ বেটার ওয়ান ওকে সো লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট কোয়েশ্চেন দেখি কে কি আনসার করেছো এনিবডি ফার্স্ট কোয়েশ্চেনে আনসার ওকে চলো আমরা কি দেখি ডাইরেক্টিভ প্রিন্সিপালস আমরা কি জানি ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিস কোন পার্টে আছে পার্ট 4 ওকে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিস পার্ট 4 এ আছে রাইট আচ্ছা প্রথম স্টেটমেন্ট কি দিয়েছে ডাইরেক্টিভস ইন দ্য নেচার অফ দ্য আইডিয়ালস অফ দ্য স্টেট স্টেটের যে নীতি আইডিয়ালস ঠিক আছে বা যেসব নীতিগুলোকে ফলো করা উচিত বা যেসব আইডিয়োলজি যেগুলোকে ফলো করা উচিত অবভিয়াসলি তো প্রথম স্টেটমেন্টটা ঠিক না ভুল ওকে প্রথম স্টেটমেন্টটা ঠিক okay second directives influencing and shaping the policy of the state very important again this one is correct statement directive principles of state policies বা রাষ্ট্রের নির্দেশমূলক নীতি যেটা আছে সেটা অ্যাকচুয়ালি কি these are nothing but the guidelines by the constitution okay যে এরকমভাবে এই জিনিসগুলোকে ফলো করলে আমাদের একটা ওয়েলফেয়ার স্টেট এস্টাবলিশ হবে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিসের প্রাইমারি অবজেক্টিভটাই হচ্ছে টু ক্রিয়েট আ ওয়েলফেয়ার স্টেট ওকে তো সেই ওয়েলফেয়ার স্টেটকে কিছু ডাইরেকশনস দেওয়া আছে ওকে তো যে আইডিয়ালসগুলোকে স্টেটকে ফলো করতে হবে দেখো প্রথম স্টেটমেন্টটা কারেক্ট ডাইরেক্টিভস ইন দ্য নেচার অফ আইডিয়ালস অফ দ্য স্টেট পরেরটা হচ্ছে ডাইরেক্টিভস ইনফ্লুয়েন্সিং অ্যান্ড শেপিং দ্য পলিসি অফ দ্য স্টেট ওকে স্টেটের কি পলিসিস হবে পলিটিক্যাল পলিসিস কী হবে ইকোনমিক পলিসিস কী হবে সোশ্যাল পলিসিস কী হবে সেগুলোও কিন্তু এই প্রিন্সিপালসে এনশ্রাইন করা আছে দেওয়া আছে ওকে সো সেকেন্ড স্টেটমেন্ট ইজ কারেক্ট নন জাস্টিসিয়েবল রাইটস অফ দ্য সিটিজেন্স আগেন দিস ইজ কারেক্ট আর একটা জিনিস মাথায় রাখবে এই যে নন জাস্টিসিয়েবল এই নন জাস্টিসিয়েবল ইজ দ্য মেন ডিফারেন্স বিটুইন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিপিএসপি ওকে ডিপিএসপি যেটা কিনা পার্ট 4 এ আছে ফান্ডামেন্টাল রাইটস যেটা কিনা পার্ট 3 তে আছে এই দুটো পার্টের মধ্যে বেসিক ডিফারেন্সটাই হচ্ছে যে ডিপিএসপি নন জাস্টিসিয়েবল ইন নেচার ওকে কিন্তু ফান্ডামেন্টাল রাইটস আর জাস্টিসিয়েবল ইন নেচার রাইট দ্যাট মিনস কি ফান্ডামেন্টাল রাইটস আর ডিপিএসপি দুটোই রাইটস
বাট ডিফারেন্সটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস যদি ভায়োলেটেড হয় আমরা জুডিশিয়ারির কাছে যেতে পারি, লাইক আন্ডার আর্টিকেল 32 উই ক্যান অ্যাপ্রোচ দ্য সুপ্রিম কোর্ট অ্যান্ড আন্ডার আর্টিকেল 226 উই ক্যান অ্যাপ্রোচ দ্য হাই কোর্ট, রাইট? কিন্তু ডিপিএসপি ইমপ্লিমেন্ট করার থেকে দেখো ডিপিএসপিতে কিন্তু মেনলি ডাইরেকশনস দেওয়া আছে, ডাইরেক্টিভস ওয়ার্ডটা আছে, ওকে? তো এই ডাইরেক্টিভসগুলো যদি স্টেট ফলো না করতে পারে আমরা কিন্তু স্টেটের এগেনস্টে কোর্টে যেতে পারি না। কিন্তু খেয়াল রাখবে বোথ ডিপিএসপি অ্যাজ ওয়েল অ্যাজ ফান্ডামেন্টাল রাইটস দুটোই কিন্তু রাইটস, বাট দিজ আর জাস্টিসিয়েবল রাইটস whereas DPSPs are non-justiciable rights, okay? So এখানে আনসার কি হবে 1 2 3 all the statements are correct. Any question? কারোর কোনো কোয়েশ্চেন আছে? নীল নির্জনে কোয়েশ্চেন বোঝা গেছে বা কোনো ডাউট আছে? ওকে, চলো come to next question. Okay, which one of the following is the real guiding factor for the state to meet social needs establishment of new social order? Okay, নিডসের পরে একটা কমা হতো অ্যাকচুয়ালি, যাই হোক, সোশ্যাল নিডস এস্টাবলিশমেন্ট অফ নিউ সোশ্যাল অর্ডার। দেখো আগেন এই যে গাইডিং ফ্যাক্টর মাথায় রাখবে, এই পার্ট 4 যেটা সেটাই হচ্ছে কিন্তু আমাদের গাইডিং ফ্যাক্টর। একটা স্টেটের গাইডিং ফ্যাক্টর কোনটা হবে, কিভাবে একটা স্টেট এগোবে, কোন কোন জায়গাতে স্টেটকে ফোকাস করতে হবে, কোন কোন জিনিসপত্র স্টেটকে মাথায় রাখতে হবে একটা বেটার সোসাইটি করার জন্য, তো এই গাইডিং ফ্যাক্টর হিসাবে কাজ করেই হচ্ছে পার্ট 4। ওকে, দ্যাট মিনস এবার এখানে অপশনস দেখো, ফান্ডামেন্টাল রাইটস কিন্তু কোনো গাইডিং ফ্যাক্টর হিসাবে কাজ করে না। ফান্ডামেন্টাল রাইটস অ্যাকচুয়ালি কী করে, গভর্নমেন্টকে লিমিট করে, যে গভর্নমেন্ট যাতে অ্যাবসলিউট না হয়ে যায়, অটোক্র্যাটিক স্বৈরাচারী সরকার যাতে না হয়ে যায়, সেই জন্য কিন্তু ফান্ডামেন্টাল রাইটস কী করে, সেই গভর্নমেন্টকে কন্ট্রোল করে রাখে, ওকে, লিমিট করে রাখে। ওকে, প্রিয়েম্বল অবভিয়াসলি প্রিয়েম্বলকেও ধরতে পারি, বাট প্রিয়েম্বলে গাইডিং ফ্যাক্টরটা নেই। প্রিয়েম্বলের সম্বন্ধে সুপ্রিম কোর্টের একটা জাজমেন্টে বলা হয়েছে যে প্রিয়েম্বল ইজ মানে ইন দ্য প্রিয়েম্বল দ্য মাইন্ড অফ দ্য মেকার্স অফ দ্য কনস্টিটিউশন ইজ রিফ্লেক্টেড। ওকে, মানে আমাদের গণপরিষদের মানসিকতাটা প্রিয়েম্বলের থ্রু দিয়ে ফুটে উঠেছে। ওকে, সো এটাকে আমরা গাইডিং ফ্যাক্টর বলতে পারি না, বাট ডেফিনেটলি ইট ইজ আ পার্ট, ইউ ক্যান সে ইটস আ সাবসেট অফ গাইডিং ফ্যাক্টর। বাট যখনই তোমাকে এক্সক্লুসিভলি গাইডিং ফ্যাক্টর ওয়ার্ডটা দিচ্ছে এবং যখন তোমার অপশনসে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিস আছে, তার মানে আনসার উইল বি ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিস। ওকে, ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার্স এটা ইটস নট আ গাইডিং ফ্যাক্টর। ওকে, ওকে, এটা ইটস পিওরলি কনসেপ্ট অফ ফেডারেলিজম বা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাতে এই পাওয়ার্সটা ডিস্ট্রিবিউটেড থাকবে, বাট দ্যাট ক্যানট বি দ্য গাইডিং ফ্যাক্টর, রাইট? সো আনসার উইল বি সি, রাইট? চলো নেক্সট কাম টু নেক্সট কোয়েশ্চেন। কোনো জায়গায় কিছু বুঝতে অসুবিধা হলে কোয়েশ্চেন্সগুলোর আমাকে একটু পিং করে দেবে। ওকে, চলো কাম টু নেক্সট কোয়েশ্চেন। Which one of the following is not stated as a directive principle of state policy in the Constitution of India? তার মানে এবারে কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখবে, ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিপিএসপি এই দুটো পার্ট থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন্স করে। ওকে, তো তোমাদেরকে একটু প্রিন্সিপালসগুলোকে মাথায় রাখতে হবে সো দ্যাট এই টাইপের কোয়েশ্চেন্সগুলোকে একটু আনসার করতে পারো। ওকে, চলো কোয়েশ্চেনটা কি বলছে, উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট স্টেটেড অ্যাজ আ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, নট স্টেটেড কিন্তু মাথায় রাখবে। ওকে, ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, তার মানে এর মধ্যে কোন জিনিসটা ডাইরেক্টিভ প্রিন্সিপালসের মধ্যে পড়ে না। ওকে, সো ফার্স্ট অপশন কি আছে, অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত। আমরা জানি অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত আর্টিকেল 40-তে আছে, ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেকবার পরীক্ষায় দিয়েছে যে কোন আর্টিকেলে অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত আছে, আনসার উইল বি আর্টিকেল 40। ওকে, আরেকটা জিনিস মাথায় রাখবে, এটা হচ্ছে গান্ধিয়ান প্রিন্সিপাল। ওকে, এই যে অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত আর্টিকেল 40 এটা একটা গান্ধিয়ান প্রিন্সিপাল, রাইট? কেন গান্ধিয়ান প্রিন্সিপাল বললাম, যদি আমরা ওভারঅল ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিসকে দেখি, আমরা দেখতে পারবো যে আদারওয়াইজ কনস্টিটিউশন কোনো রকমভাবে ডিভাইড করেনি, বাট যে প্রিন্সিপালসগুলোকে দেওয়া আছে সেটাকে 3টে ক্লাসিফিকেশন করা যেতে পারে। ওকে, ওয়ান ইজ গান্ধিয়ান, দ্য আদার ওয়ান ইজ সোশ্যালিস্ট, ওকে, অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ লিবারাল intellectual. Okay, so these are the 3 categories মানে
কনস্টিটিউশন কিছু ডিভাইড করেনি কিন্তু, ওকে, বাট ইফ উই গো থ্রু দ্য ডাইরেক্টিভ উই ক্যান সেপারেট ইট অর উই ক্যান ক্লাসিফাই দ্য ডিউটিস ইন্টু 3 broad categories, that is Gandhian principle, socialist principles and liberal intellectual principle, okay. তো organization of village panchayat article 40, it's an example of Gandhian principle, okay. পরেরটা দেখো ইউনিফর্ম সিভিল কোড ফর দ্য সিটিজেন, এটাও খুব ইম্পর্টেন্ট আর্টিকেল, অনেকবার পরীক্ষায় এসেছে, এটা আর্টিকেল 44 নিয়ে ডিল করে, ওকে। হোয়াট ইজ ইউনিফর্ম সিভিল কোড, এনিবডি, কেউ চ্যাটে, আচ্ছা যাই হোক অনেকটা লিখতে সময় লাগবে। মাথায় রাখবে যে আমাদের ইন্ডিয়াতে ক্রিমিনাল কোড কিন্তু সবার জন্য এক, ওকে, ক্রিমিনাল লজ আর ইকুয়াল ফর অল, কিন্তু আমাদের যে পার্সোনাল লজ যেগুলো আছে লাইক ম্যারেজ ল, ডাইভোর্স ল, প্রপার্টি ইনহেরিটেন্স রাইটস, ঠিক আছে, এই যে রাইটসগুলো আছে বা এই যে লগুলো আছে এগুলো কিন্তু রিলিজিয়ান ওয়াইজ ডিফারেন্ট, ওকে। তো ন্যাচারালি রিলিজিয়ান ওয়াইজ যদি ডিফারেন্ট হয় তখন কিন্তু কোর্টের পক্ষে একটা প্রবলেম হয়ে যায় ডিসপিউটগুলোকে সেটেল করার জন্য, রাইট। তো সেই জন্য আর্টিকেল 44-এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বলেছিল যে চেষ্টা করা উচিত যাতে ভবিষ্যতে থ্রু আউট ইন্ডিয়া একটা ইউনিফর্ম সিভিল কোড এস্টাবলিশ করা যায়, সো দ্যাট যে আমাদের কান্ট্রি যেরকম ক্রিমিনাল লজ সবার জন্য এক আছে, তো সিভিল লজও যেন সবার জন্য একই হয়, ইরেসপেক্টিভ অফ রিলিজিয়ান অর কাস্ট, ওকে, অর প্লেস অফ বার্থ, রাইট। সো ইউনিফর্ম সিভিল কোডও মেনশন করা আছে। নেক্সট দেখো, আচ্ছা এটা মাথায় রাখবে, ইউনিফর্ম সিভিল কোডটা হচ্ছে লিবারাল ইন্টেলেকচুয়াল প্রিন্সিপালসের মধ্যে পড়ে, ওকে। আচ্ছা নেক্সট হচ্ছে সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ, এটা এবছর WBCS মেন্সে দিয়েছিল, ওকে, এটা আর্টিকেল 50 নিয়ে ডিল করে। সেপারেশন মানে জুডিশিয়ারিকে এক্সিকিউটিভ থেকে সেপারেট করতে হবে। আমরা জানি 3টে মেন অর্গানস অফ দ্য গভর্নমেন্ট আছে, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ অ্যান্ড জুডিশিয়ারি, ওকে। তো এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেটিভ তাদের মধ্যে কোনো ওয়াটার টাইট সেপারেশন নেই, বাট জুডিশিয়ারি ইজ প্রপারলি অ্যান্ড পিওরলি সেপারেটেড, জুডিশিয়ারি ইজ ভেরি মাচ ইন্ডিপেন্ডেন্ট, ওকে, কিন্তু এক্সিকিউটিভ ইজ নট ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য লেজিসলেচার, ওকে। সো আমাদের ডাইরেক্টিভ প্রিন্সিপালস আর্টিকেল 50তেই বলে দেওয়া আছে যে জুডিশিয়ারিকে এক্সিকিউটিভ থেকে সেপারেট করতে হবে, ওকে। সো দিস ইজ অলসো আ প্রিন্সিপাল, আর এটাও মাথায় রাখবে এটাও কিন্তু লিবারাল ইন্টেলেকচুয়াল প্রিন্সিপালের মধ্যে পড়ে, ওকে। কোয়েশ্চেনটা কি চেয়েছে, নট স্টেটেড, ওকে, আর তার মানে অপশন ডি থাকছে কি, রাইট অফ মাইনরিটিস টু এস্টাবলিশ অ্যান্ড অ্যাডমিনিস্টার এডুকেশনাল ইনস্টিটিউশনস, ওকে। এটা আর্টিকেল 29-এর মধ্যে পড়ে, না 29 না সরি, এটা 30-র মধ্যে পড়ে, ওকে। রিলিজিয়াস অ্যান্ড তোমার যেটাকে বলে কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস যেটা আছে, এটা এক্সক্লুসিভলি মাইনরিটিসের জন্য এই রাইটটা আছে। তো এই আর্টিকেল 30-তে বলা আছে মাইনরিটিসদের এস্টাবলিশ করা এবং অ্যাডমিনিস্টার করা এডুকেশনাল ইনস্টিটিউশনস, ওকে। কোনো কোয়েশ্চেন, এনি কোয়েশ্চেন টিল নাও, বা কোনো জায়গায় বুঝতে পারছো না? Cholo. Come to the next question. Though the directive principles of state policies contained in the constitution are not enforceable by any court, দেখো একটু আগেই বললাম not enforceable মানেই হচ্ছে non justiciable, okay, the main difference between the fundamental rights and DBSP, okay, so are not enforceable by any court, yet they are, okay. Options হচ্ছে fundamental in the governance of the country, binding on the state, enforceable at the instance of the President of India, superior to fundamental rights. দেখি question and answerটা তোমরা আগে একটু দাও দেখি, anybody? questions এর স্ট্যান্ডার্ডটা আমরা একটু অলওয়েজ মডারেট টু হাই রাখার চেষ্টা করি, সো দ্যাট তোমাদের কনসেপচুয়াল ক্ল্যারিটিটা হয় এবং বুঝতে সুবিধা হয়, ওকে। এটা অনেকের কাছেই একটা নতুন সাবজেক্ট, এর আগে কোনো দিন পড়োনি, মানে স্কুল কলেজ লেভেলে পড়া হয়নি, ওকে, আনলাইক দ্য হিস্ট্রি অর দ্য জিওগ্রাফি যেগুলো আমরা অলরেডি তাও পড়ে এসেছি, বাট ইকোনমিক্স অ্যান্ড পলিটি এই সাবজেক্টগুলো একেবারেই নতুন। তো ন্যাচারালি এটা অনেকের কাছে একটা ভীতির সাবজেক্ট, বাট উই উইল মেক ইট ভেরি ইজি ফর ইউ, ওকে। যাই হোক, দেখি কোয়েশ্চেন আনসারটা এনিবডি? নীল নির্জনে, এনি আনসার ফ্রম ইউ? Are not enforceable by any code, yet they are. ওকে, চলো দেখো, প্রথমেই আগে একটা জিনিস মাথায় রাখবে, প্রথমত ফান্ডামেন্টাল ওয়ার্ডটা আছে, গভর্নেন্স আছে, ওকে। এখানে দুটো কোয়েশ্চেন হয় এবং দুটো কোয়েশ্চেনে অনেকেই খুব কনফিউজ হয়ে যায়। রিজনটা হচ্ছে একটা কোয়েশ্চেন করে থাকে যেটা তোমাদের নর্মালি MCQতেও করে, আবার অনেক সময় ইন্টারভিউতেও করে,
যে এই যে ফান্ডামেন্টাল রাইটস, এই ফান্ডামেন্টাল রাইটসকে আমরা ফান্ডামেন্টাল কেন বলে থাকি? ওকে, সো প্লেন অ্যান্ড সিম্পল আনসার ইজ দ্যাট যে ওটা ফান্ডামেন্টাল টু দ্য ভেরি এক্সিস্টেন্স অফ এ হিউম্যান বিং, ফান্ডামেন্টাল টু দ্য ওভারঅল ডেভেলপমেন্ট ওয়ান্স ইন্ডিভিজুয়ালিটি। ওকে, এই জন্যই ওটা ফান্ডামেন্টাল, রাইট? কিন্তু যখনই এই গভর্নেন্স ওয়ার্ডটা চলে আসছে, গভর্নেন্স মানেই কিন্তু ডিপিএসপিকে মিন করেছে, মাথায় রাখবে। ফান্ডামেন্টাল টু দ্য গভর্নেন্স অফ আ কান্ট্রি যখনই কোয়েশ্চেন করছে, এমনও কোয়েশ্চেনটা দিয়েছে উইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ ফান্ডামেন্টাল ইন দ্য গভর্নেন্স অফ দ্য কান্ট্রি, এবং ফান্ডামেন্টাল ওয়ার্ডটা দেখে অনেকেই কিন্তু সবার আগে ফান্ডামেন্টাল রাইটসকে আনসার করে দিয়েছে। নো, ইউ হ্যাভ টু লুক ইন টু দ্য সেকেন্ড পার্ট অলসো, গভর্নেন্স অফ দ্য কান্ট্রি। গভর্নেন্স একটু আগে কি বললাম, দিজ আর দ্য ডাইরেকশনস। ওকে, ডিপিএসপিস আর নাথিং বাট দ্য ডাইরেকশনস গিভেন বাই হুম, given by the constitution. To whom? To the state. That means mainly the executive and the legislature. Okay, তাদেরকে একটা গভর্নিং ইনস্ট্রাকশনস হিসাবে কাজ করে, একটা ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশনস হিসাবে কাজ করে, একটা গাইডলাইন্স দেয়। ওকে, সো ডেফিনেটলি কি আনসারটা হবে? ফান্ডামেন্টাল ইন দ্য গভর্নেন্স অফ দ্য কান্ট্রি। ওকে, আচ্ছা, বাকি তিনটে অপশনসকে একটু দেখে নিই। প্রথমত, বাইন্ডিং অন দ্য স্টেট হবে না, কারণটা হচ্ছে ফোকাস অন দ্য ওয়ার্ড বাইন্ডিং। একটু আগে কি বললাম যে ডিপিএসপি নট বাইন্ডিং, মানে ডিপিএসপি এনফোর্সেবল নয়, ডিপিএসপিকে জবরদস্তি স্টেট অ্যাপ্লাই করতেই হবে, ইমপ্লিমেন্ট করতেই হবে, এমন কোনো ব্যাপার নেই। দ্যাট মিনস কি ডিপিএসপি ইজ বেসড অন দ্য রিসোর্সেস। রাষ্ট্রের যদি রিসোর্স অ্যাবান্ডেন্ট, পর্যাপ্ত পরিমাণে রিসোর্সেস থাকে, রাষ্ট্র তখন ডাইরেক্টিভ প্রিন্সিপালসগুলোকে অ্যাপ্লাই করতে পারে। ওকে, কিন্তু যদি না পারে, তার মানে আমরা স্টেটের বিরুদ্ধে কোর্টে যেতে পারবো না, তার মানে সেটা স্টেটের জন্য বাইন্ডিং নয়, জবরদস্তি করতে হবে এমন কোনো ব্যাপার নেই, যেহেতু বেসড অন দ্য রিসোর্সেস আছে। নেক্সট হচ্ছে এনফোর্সেবল অ্যাট দ্য ইনস্ট্যান্স অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। না, এটা কোনো ব্যাপারই নেই, প্রেসিডেন্টের ইনস্ট্যান্সে কখনোই এনফোর্সেবল করা যাবে না। ওকে, আচ্ছা, সুপিরিয়র টু দ্য ফান্ডামেন্টাল রাইটস, এখানে একটু জিনিস, একটা পয়েন্ট একটু মাথায় রাখবে, যে এই যে সুপিরিয়র টু দ্য ফান্ডামেন্টাল রাইটস বলছে, এটা কিন্তু কিছু আর্টিকেল আছে যেটা আমরা ক্লাসে নর্মালি আমরা কভার করে থাকি, যে কনফ্লিক্ট বিটুইন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিপিএসপিস, এবং সেখানে আমরা দেখেছি 39B অ্যান্ড 39C ইজ গ্রেটার দ্যান 14 অ্যান্ড 19। ওকে, এই যে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিসে 39B অ্যান্ড 39C যে আর্টিকেলটা আছে, মানে 39 আর্টিকেলে ক্লজ বি অ্যান্ড ক্লজ সি যেটা আছে, সেটা হচ্ছে আর্টিকেল 14 এবং 19-এর থেকে বড়। মানে নর্মালি আমরা কি দেখছি, ফান্ডামেন্টাল রাইটস জাস্টিসিয়েবল, ওকে, whereas DPSP is non justiciable, রাইট? কিন্তু এই যে কনফ্লিক্ট, এটা অনেকগুলো কেসেস লাইক শঙ্করী প্রসাদ কেস, সজ্জন সিং কেস, তারপরে ছিল ইন্দিরা গান্ধী গভর্নমেন্টের তরফ থেকে 24th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 25th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ফাইনালি কেশবানন্দ ভারতী কেস। ওকে, তো এই এত কনফ্লিক্ট হয়েছিল বা এত ঝামেলা হয়েছিল ফান্ডামেন্টাল রাইটস আর ডিপিএসপির মাঝখানে। ওকে, বিকজ এই দুটো আর্টিকেলে, এই দুটো ক্লজে স্টেটকে পাওয়ার দিয়েছে যে কনসেন্ট্রেশন অফ ওয়েলথ হবে না প্রথমত, সেকেন্ড অফ অল হচ্ছে মিনস অফ প্রোডাকশনটা কমন পিপলদের জন্য ইউজ হবে। তো এই দুটো আর্টিকেলকে যখন স্টেট ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে আর্টিকেল 14, 19 এবং আগে যেটা ছিল আর্টিকেল 31, এই তিনটের সাথে ক্ল্যাশ করছে, ঠিক আছে? এবং এই ক্ল্যাশটাই অ্যাকচুয়ালি দ্য কনফ্লিক্ট বিটুইন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিপিএসপি। ওকে, তো অ্যাট দ্য এন্ড যেটা ডিক্লেয়ার করা আছে যে 39B অ্যান্ড সি কে ইমপ্লিমেন্ট করতে গিয়ে যদি 14 আর 19, এখন 31 আর নেই, রাইট টু প্রপার্টি ডিলিট হয়ে গেছে বাই 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978। ওকে, এটা এখন অ্যাট প্রেজেন্ট আ লিগাল রাইট আন্ডার আর্টিকেল 300A পার্ট 12। ওকে, সো এই 39B অ্যান্ড সি কে ইমপ্লিমেন্ট করতে গিয়ে যদি 14 আর 19 ভায়োলেটেড হয়, তাহলে সেই ভায়োলেশনটাকে লিগাল ভায়োলেশন বা নর্মাল ভায়োলেশন ধরে নেওয়া হবে। দেখো, ফান্ডামেন্টাল রাইটস জাস্টিসিয়েবল, ওকে, স্টিল ডিপিএসপিকে কিন্তু এই দুটো ডিপিএসপি কিন্তু সুপিরিয়র টু আর্টিকেল 14 আর 19, বাট এখানে সুপিরিয়র টু ফান্ডামেন্টাল রাইটস এটা কিন্তু অ্যাব্রাপ্টলি বা একসাথে মিন করছে, অতএব হবে না। সুপিরিয়র কোন দুটো? 39B সি সুপিরিয়র টু 14 আর 19। ওকে, তার মানে এটা হচ্ছে স্পেসিফিক, এই দুটো হচ্ছে স্পেসিফিক মিন করেছে, বাট এখানে স্টেটমেন্টটা দেখো, স্টেটমেন্টটা ওভারঅল একটা মিন করেছে, সো আনসার হবে না এটা। তার থেকে আরও বড় ব্যাপার হচ্ছে ফান্ডামেন্টাল ইন দ্য গভর্নেন্স অফ আ কান্ট্রি যখন মেনশন করাই আছে, দেন আনসার উইল বি এ। ওকে, ক্লিয়ার? এনি কোয়েশ্চেন? এই কোয়েশ্চেনটা বুঝেছো? এটা একটু কিন্তু টাফ কোয়েশ্চেন ছিল, মানে এক্সপ্লেনেশনটাও কম্পারেটিভলি একটু তোমাদের জানা উচিত। ওকে, ভবিষ্যতে টাফ কোয়েশ্চেন্সের জন্য।
ওকে, কোয়েশ্চেন্স কেমন মানে কেমন আনসার করতে পারছো বা কোথাও কোনো বুঝতে প্রবলেম হচ্ছে কি না, ইউ ফিল ফ্রি টু কমেন্ট। ওকে, উই উইল আনসার ইট। কোথাও যদি বুঝতে কোনো প্রবলেম থাকছে বা কোনো ডাউট থাকছে কমেন্টে জানাবে। ওকে, সো দ্যাট উই কুড আন্ডারস্ট্যান্ড যে তোমাদের কনসেপচুয়াল ক্ল্যারিটিটা হচ্ছে কি না। ওকে, চলো কাম টু নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, which one of the following directive principles was not originally provided for the constitution of India? ওকে, দ্যাট মিন্স কি, এটা বলতে চাইছি যে অরিজিনালি প্রোভাইডেড কোনটা ছিল না, এর মধ্যে কোনটা অরিজিনালি প্রোভাইডেড ছিল না। ওকে, অরিজিনালি প্রোভাইডেড মানে 1950 26 জানুয়ারি এর মধ্যে কোন ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিসটা ছিল না। ওকে, দেখো, সিটিজেন্স রাইট টু অ্যাডিকুয়েট মিনস অফ লাইভলিহুড এটাও ছিল, ইউনিফর্ম সিভিল কোড এটাও ছিল, প্রহিবিশন অফ দ্য স্লটার অফ কাউজ অ্যান্ড কাভস, ওকে এটা কাভস হবে CALVES, অ্যান্ড আদার মিল্ক প্রোডাক্টস যেটা আছে। ওকে, এই তিনটেই কিন্তু ছিল। whereas ফ্রি লিগাল এড এটা কিন্তু ছিল না, মাথায় রাখবে। ফ্রি লিগাল এড এটা মাথায় ছিল, আই মিন টু সে এটা অরিজিনাল কনস্টিটিউশনে ছিল না। ওকে, এই ফ্রি লিগাল এড কোন আর্টিকেল নিয়ে ডিল করে? আর্টিকেল 39A মাথায় রাখবে। আর্টিকেল 39A এটা অ্যাড হয় 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 এ। ওকে, 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 এ ফ্রি লিগাল এড চালু হয়। ওকে, দ্যাট মিনস কোয়েশ্চেনে চেয়েছে এর মধ্যে কোনটা ছিল না। সো অবভিয়াসলি সিটিজেন্স রাইট টু অ্যাডিকুয়েট মিনস অফ লাইভলিহুড, ওকে এটাও আগে ছিল। ইউনিফর্ম সিভিল কোড আগে ছিল। ওকে, আচ্ছা, prohibition of the slaughter of cows and calves এটাও আগে ছিল। ওকে, সো আনসার উইল বি ফ্রি লিগাল এড which was added by 39 মানে which was added by 42nd amendment act 1976। ওকে, চলো come to next question. Directive principles of state policies are the conscience বা আত্মা। ওকে, rather বিবেক। ওকে, let's call it as বিবেক। ওকে, conscience of the constitution which embody the social philosophy of the constitution was described by এটার আনসার হবে গ্র্যানভিল অস্টিন। ওকে, মাথায় রাখবে এখন কিন্তু পিএসসি বেশ কিছু এরকম কোটেশনস বা স্টেটমেন্ট কার কি তার উপরে বেস করে কোয়েশ্চেন্স দিচ্ছে, যেরকম প্রিলিমস 2022তেই ডিডি বাসুর একটা কমেন্ট দিয়েছিল যে ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ নিদার পিওরলি ইউনিটারি নট পিওরলি ফেডারেল বাট আ ব্লেন্ড অফ বা আ সিনথেসিস অফ বোথ। ওকে, এটা স্টেটমেন্টটা কার? ওকে, তো ঠিক সেরকমভাবেই ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিস অ্যাকচুয়ালি গ্র্যানভিল অস্টিন শুধুমাত্র ডিপিএসপিকে বলেনি, এটা ডিপিএসপি প্লাস ফান্ডামেন্টাল রাইটস দুটোকে একসাথেই মিন করে বলেছে যে আমাদের সংবিধানের বিবেক যেটা কিনা আমাদের সামাজিক ফিলোসফিটা এর মধ্যে আছে। ওকে, সো কে বলেছে? গ্র্যানভিল অস্টিন। কোনটাকে বলেছে? এখানে তো শুধুমাত্র ডাইরেক্টিভ প্রিন্সিপালস অ্যাজ অ্যান অপশন দিয়েছে, বাট ওভারঅল মাথায় রাখবে ডিপিএসপি অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটসকে একসাথে কি বলেছে? কনসিয়েন্স অফ দ্য কনস্টিটিউশন। ওকে, চলো বি। বি কোনটা আনসার দিয়েছো? বি, নীল নির্জনে। এটা কি তুমি এই কোয়েশ্চেনটা মানে ডাইরেক্টিভ প্রিন্সিপালস এর কোয়েশ্চেনটা আনসার দিয়েছো বি? মানে তুমি কি এবি ডাইসি বলছো? না, এটার আনসার কিন্তু গ্র্যানভিল অস্টিন। গ্র্যানভিল অস্টিন এবি ডাইসি না। ডাইসির অন্য ভিউ পয়েন্ট আছে উইথ রেসপেক্ট টু আমাদের ফান্ডামেন্টাল রাইটস মেনলি। ওকে, ইকুয়ালিটি বিফোর ল এর সাথে ডাইসি প্রিন্সিপাল অ্যাসোসিয়েটেড আছে। ওকে, সো আনসার উইল বি গ্র্যানভিল অস্টিন। চলো কাম টু নেক্সট কোয়েশ্চেন। Fundamental duties have been added in the Constitution by 42nd Amendment Act 1976 in accordance with the recommendations of, মাথায় রাখবে দেখো এখানে তিনটে ইনফরমেশন অ্যাকচুয়ালি আসে। নাম্বার ওয়ান, ফান্ডামেন্টাল ডিউটিস, যেটা কিনা আমাদের অরিজিনাল কনস্টিটিউশনে ছিল না। ইট ওয়াজ অ্যাডেড বাই উইচ অ্যামেন্ডমেন্ট? 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976। এটাও একটা কোয়েশ্চেন করে যে আমাদের মৌলিক যে কর্তব্য, ওকে মৌলিক অধিকার আমরা পার্ট 3-তে পেয়েছি, বাট মৌলিক যে কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটিস এটা কিন্তু আমাদের অরিজিনাল কনস্টিটিউশনে ছিল না, রাইট?
তো এই মৌলিক কর্তব্যটা ভবিষ্যতে 42তম সংশোধন 1976 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 এ অ্যাড হয়। ওকে, অন দ্য রেকমেন্ডেশন অফ, মাথায় রাখবে সোয়ারান সিং কমিটি, এটা কিন্তু অনেকবার পরীক্ষায় দিয়েছে, সোয়ারান সিং কমিটি রেকমেন্ডেশনে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে ফান্ডামেন্টাল ডিউটিস অ্যাড হয়। ওকে, নীল জন্য আগেরটা কিন্তু আনসার, ও তুমি কি ডাইসির আগের কোয়েশ্চেনটা বলেছিলে? আগের কোয়েশ্চেন কোনটা ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, ওটার আনসার ফ্রি লিগাল এড, রাইট। ওকে, গুড ওয়ান। ওকে, তো যাই হোক, কামিং ব্যাক টু দ্য ফান্ডামেন্টাল ডিউটিস। ওকে, আচ্ছা, মাথায় রাখবে এখানে কয়েকটা আদার ইনফরমেশন একটু জেনে রাখা পরীক্ষায় প্রায়ই দেয়, যে অরিজিনালি কতগুলো ফান্ডামেন্টাল ডিউটিস ছিল। অরিজিনালি 10টা ফান্ডামেন্টাল ডিউটি ছিল। ওকে, প্রেজেন্টলি কটা আছে? প্রেজেন্টলি 11টা আছে। এই যে 11th ডিউটি, এই 11th ডিউটিটা অ্যাড হয়েছিল 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002-তে। এই যে 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002, এটাতে অ্যাকচুয়ালি কি কি করেছিল? আর্টিকেল 21A, দ্যাট ইজ রাইট টু এডুকেশন, ফান্ডামেন্টাল রাইটের মধ্যে অ্যাড করেছিল। ওকে, আর কি করেছিল 86th অ্যামেন্ডমেন্টে? আর্টিকেল 45, যেখানে কিনা ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনের কথা বলা ছিল, সেই ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে 0 to 6 ইয়ার্স করেছিল। এটাও প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, যে হোয়াট ইজ দ্য কারেন্ট বা দ্য অ্যাট প্রেজেন্ট আর্টিকেল 45 রেড অ্যাজ, এরকমভাবে কোয়েশ্চেনটা করেছিল। ওকে, সো 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002-তে 3টে জিনিসকে টার্গেট করেছিল, মানে 3টে জিনিস করেছিল। নাম্বার 1, আর্টিকেল 21A, দ্যাট ইজ রাইট টু এডুকেশনকে অ্যাড করেছিল অ্যাজ আ ফান্ডামেন্টাল রাইট। আর্টিকেল 45, যেখানে কিনা অ্যাকচুয়ালি 6 to 14 ইয়ার্স ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনের কথা বলা ছিল, সেই ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনকে মানে ওই ল্যাঙ্গুয়েজটাকে সরিয়ে দিয়ে এখন 0 to 6 ইয়ার্স হিসাবে দিয়েছে। ওকে, আচ্ছা, আর কি করেছিল? আর এই 11th ডিউটি, ফান্ডামেন্টাল ডিউটিজে 11th ডিউটি, যে ডিউটিটা হচ্ছে যে গার্জেনরা তাদের বাচ্চাদের, মানে 6 to 14 ইয়ার্স, তাদেরকে যেন স্কুলে পাঠায়। ওকে, ইট ইজ আ ডিউটি অফ দ্য গার্জেন্স। ওকে, তো এই ডিউটিটাও 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে অ্যাড করেছিল। ওকে, তো এখান থেকে কি কি জিনিস পেলাম? আর একটা জিনিস মাথায় রাখবে, ফান্ডামেন্টাল ডিউটিস আমরা নর্মালি কনসেপ্টটা কিন্তু ইউএসএসআর থেকে নেওয়া। ওকে, বাট অন দ্য রেকমেন্ডেশন অফ দ্য সোয়ারান সিং কমিটি। ওকে, এই কয়েকটা জিনিসের মধ্যেই কিন্তু কোয়েশ্চেন আসে। যদিও এবারে WBCS মেন্সের যদি কোয়েশ্চেন দেখো, তোমাকে স্পেসিফিক্যালি কিন্তু ডিউটি জিজ্ঞেস করেছে ইনক্লুডিং ABCD করে। সো ইট উইল বি বেটার ফর ইউ ইফ ইউ মাগ আপ দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল, আই মিন টু সে মাগ আপ দ্য ফান্ডামেন্টাল ডিউটিস ক্রোনোলজিক্যালি, কোনটার পরে কোনটা আছে। ওকে, সো যাই হোক, এখান থেকে নর্মালি এই কয়েকটা কোয়েশ্চেন আপাতত ইম্পর্টেন্ট। ওকে, সো আরেকটা জিনিস মাথায় রাখবে, ফান্ডামেন্টাল ডিউটিস কিন্তু লিগালি এনফোর্সেবল নয়, মানে ফান্ডামেন্টাল রাইটস যদি কেউ, মানে আই মিন টু সে ফান্ডামেন্টাল ডিউটিস যদি কেউ ভায়োলেট করে, তার এগেনস্টে কিন্তু কোর্টে যাওয়া যায় না। ওকে, দিস আর নট লিগালি এনফোর্সেবল। যদিও কিছু কেসেস হয়েছে, লাইক ন্যাশনাল অ্যান্থেমকে ভায়োলেট করা যাবে না বা অবমাননা করা যাবে না, অ্যাকচুয়ালি সেগুলো সম্বন্ধে কিছু কেসেস হয়েছে, বাট আদারওয়াইজ ফান্ডামেন্টাল ডিউটিস আর নট লিগালি এনফোর্সেবল, মানে পেনাল্টি কিছু নেই। আরেকটা জিনিস মাথায় রাখবে, ফান্ডামেন্টাল ডিউটিস কিন্তু অনলি ফর সিটিজেন্স, ফান্ডামেন্টাল রাইটস যেরকম ফর সিটিজেন্স অ্যাজ ওয়েল অ্যাজ ফরেনার্স। ওকে, কিছু স্পেসিফিক আর্টিকেল বাদ দিয়ে ফান্ডামেন্টাল ডিউটিসটা কিন্তু অনলি ফর দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়া। ওকে, ইটস নট ফর দ্য ফরেনার্স। ক্লিয়ার? ওকে, next come to the next question. Following duties have been prescribed for the state and the citizens. Okay, কি কি ডিউটি দেখো, আবার ফান্ডামেন্টাল ডিউটিতেও এসে গেছি। টু ডেভেলপ সাইন্টিফিক টেম্পার, ওকে, টু প্রমোট কমন ব্রাদারহুড, টু অর্গানাইজ ভিলেজ পঞ্চায়েত, টু মিনিমাইজ ইনইকুয়ালিটিজ অফ ইনকাম, টু সিকিউর আ ইউনিফর্ম সিভিল কোড, টু ডিফেন্ড দ্য কান্ট্রি। দেখি এটার আনসার দাও। টু ডেভেলপ সাইন্টিফিক টেম্পার, এটা কি আমাদের ডিউটির মধ্যে পড়ে? টু প্রমোট কমন ব্রাদারহুড, এটা কি আমাদের ডিউটির মধ্যে পড়ে? টু অর্গানাইজ ভিলেজ পঞ্চায়েত, এটা কি পড়ে? টু মিনিমাইজ ইনইকুয়ালিটিজ অফ ইনকাম, এটা পড়ে। টু সিকিউর ইউনিফর্ম সিভিল কোড, এটা পড়ে। টু ডিফেন্ড দ্য কান্ট্রি, কোনটা কোনটা পড়ে এর মধ্যে? টু ডেভেলপ সাইন্টিফিক টেম্পার, টু ডেভেলপ সাইন্টিফিক টেম্পার, এটা কিন্তু আমাদের একটা ফান্ডামেন্টাল ডিউটি। টু প্রমোট কমন ব্রাদারহুড, এটাও কিন্তু আমাদের একটা ফান্ডামেন্টাল ডিউটি। ওকে, whereas অর্গানাইজিং ভিলেজ পঞ্চায়েত, আমরা একটু আগেই কি দেখলাম? অর্গানাইজিং ভিলেজ পঞ্চায়েত ইট ইজ নট আ ডিউটি, এটা ডিপিএসপির মধ্যে পড়ছে। ওকে,
টু মিনিমাইজ দ্য ইনইকুয়ালিটিজ অফ ইনকাম, এটা আমাদের কোনো ডিউটি হতেই পারে না। ইট ইজ দ্য ডিউটি বা রেসপন্সিবিলিটি অফ দ্য স্টেট, এটাও কিন্তু ডিপিএসপির মধ্যে পড়ছে। ওকে, টু সিকিউর ইউনিফর্ম সিভিল কোড, এটাও দেখলাম আমরা ডিপিএসপির মধ্যে পড়ছে। ওকে, বাট টু ডিফেন্ড দ্য কান্ট্রি, দিস ইজ আ ডিউটি। ওকে, তার মানে সাইন্টিফিক টেম্পার, প্রমোট ব্রাদারহুড, ডিফেন্ড দ্য কান্ট্রি, মানে 1 2 6, so answer will be 1 2 6. Okay, any question, any doubt? 1 2 6 নীল নির্জনে, ভেরি গুড। আচ্ছা, যেহেতু নীল নির্জনে আনসারটা দিলে, তোমাকে একটা ক্রস কোয়েশ্চেন করছি। এই যে টু ডিফেন্ড দ্য কান্ট্রি, ওকে, এই কান্ট্রিকে ডিফেন্ড যদি আমরা করি, ইজ দ্য নেশন বা ইজ দ্য স্টেট বাউন্ড টু পে আস? এটা একটু আমি ফান্ডামেন্টাল রাইটসের সাথে অ্যাসোসিয়েট করে বলছি। ইজ দ্য স্টেট বাউন্ড টু গিভ আস এনি রেমুনারেশন? আমরা যদি রাইট টু এক্সপ্লয়টেশন আমরা পড়ি, ওকে, রাইট টু এক্সপ্লয়টেশনের মধ্যে কি কি আছে এবং সেখানে কি স্টেট কোনোভাবে আমাদেরকে কম্পালসারি কোনো সার্ভিস দেওয়াতে পারে ইন দ্য নেম? নর্মালি এখানে আমরা ডিফেন্ড, কান্ট্রিকে ডিফেন্ড করছি। দেশের যখন দরকার পড়বে তখন আমাদের ডিউটি দেশকে ডিফেন্ড করতে হবে। খেয়াল করে রাখবে, আমরা আর্টিকেল 23-তে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন একটা জানি। ওকে, তো এই রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশনের মধ্যে কোনো ফোর্সড লেবার হবে না, বাট স্টেট যদি চায় ইন দ্য সার্ভিস অফ দ্য নেশন মানুষজনকে কিন্তু কাজে লাগাতে পারে, অ্যান্ড ফর দ্যাট স্টেট ইজ নট বাউন্ড টু পে, উইচ মিনস যদি স্টেট কখনো এরকম করে তা আমরা কিন্তু স্টেটের বিরুদ্ধে আর্টিকেল 23 এর ভায়োলেশনে কোর্টে যেতে পারবো না। ওকে, সো 23 নম্বর ধারাতে, ইয়েস, ওকে, 23 নম্বর ধারাতে এটা বলা আছে যে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন হবে না, মানে কোনো ফোর্স লেবার, বন্ডেড লেবার, মিনিমাম ওয়েজ, এগুলো সব মেনটেন করতে হবে। ওকে, বাট রাষ্ট্র যদি চায় রাষ্ট্র আমাদেরকে সার্ভিসে পাঠাতে পারে, অ্যান্ড ফর দ্যাট স্টেট ইজ নট বাউন্ড টু পে। আর স্টেট যদি আমাদেরকে পেমেন্ট না দেয়, উই ক্যান নট ড্র্যাগ দ্য স্টেট টু দ্য কোর্ট ফর দ্য ভায়োলেশন অফ আর্টিকেল 23, রাইট? সো আনসার উইল বি 1 2 6। ওকে, চলো নেক্সট, কাম টু নেক্সট কোয়েশ্চেন। Consider the following statement: when the president of India is to be impeached, আবার ইউনিয়ন এক্সিকিউটিভে ঢুকে গেছি আমরা। Okay, when the president of India is to be impeached for violation of the constitution, the charge shall be preferred by either house of the parliament. An election to fill a vacancy in the office of the president of India occurring by reason of his death, resignation or removal or otherwise, okay, or otherwise shall be held in no case later than 9 months from the, এটা হবে from, for নয়, ওকে, যাই হোক, from the occurrence of the vacancy। কি আনসার হবে দেখি? বলো কি আনসার হবে? বলো, আবার ভালো করে স্টেটমেন্টটা পড়ে দেখো। when the president of India is to be impeached, okay, for violation of the constitution, the charge shall be preferred by either house of the parliament. ওকে, এই যে ইমপিচমেন্ট প্রসেস, এটা আর্টিকেল 61-এ দেওয়া আছে। ওকে, আমরা খুব ডিটেলসে যাব না কারণ ইটস আ লেন্দি প্রসেস। ওকে, বাট মাথায় রাখবে প্রেসিডেন্টকে কোন গ্রাউন্ডে ইমপিচ করা হয়? ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন। ওকে, প্রেসিডেন্ট ইজ ইমপিচড অন দ্য গ্রাউন্ড অফ ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন। আর ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন কি, এটা কিন্তু কনস্টিটিউশন ডিফাইন করেনি। নর্মালি ধরে নেওয়া হয় যে প্রেসিডেন্ট ইজ টু অ্যাক্ট অন দ্য এইড অ্যান্ড অ্যাডভাইস অফ দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড কাউন্সিল অফ মিনিস্টার্স। তো সেটা যদি প্রেসিডেন্ট না করেন, ওকে, তখন সেটাকে ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন ধরে নেওয়া হবে। ওকে, আজ অবধি কোনো প্রেসিডেন্টকে ইমপিচ করা হয়নি, বাট আদারওয়াইজ প্রেসিডেন্টের চার্জ যে কোনো একটা হাউসেই কিন্তু উঠতে পারে। সো ফার্স্ট স্টেটমেন্ট ইজ কারেক্ট, রাইট? আচ্ছা, অ্যান ইলেকশন টু ফিল আ ভ্যাকেন্সি ইন দ্য অফিস অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অকরিং বাই রিজন অফ হিজ ডেথ, এখানে দেখো 9 মান্থস আছে, এটা আনসার হচ্ছে 6 মান্থস। ওকে, answer will be 6 months, not 9 months. Okay, that means statement 1 is correct, only one.
Okay, statement 1 is correct. Okay, যদি তোমাদের মনে হয় যে প্রেসিডেন্টের ইমপিচমেন্ট প্রসিজার টা সম্বন্ধে একটু ডিসকাস করতে, তোমরা কমেন্টে অ্যাড অন করে দেবে। নেক্সট মানে যখন পরে দেখবে আমরা নেক্সট ক্লাসে আবার প্রেসিডেন্টের কোনো টপিক বা কোয়েশ্চেন্সের সাথে অ্যাসোসিয়েট করে আমরা ডিসকাস করে দেবো। ওকে, যে প্রেসিডেন্ট ইমপিচমেন্ট যেটা হয়ে থাকে 1/4 অফ দ্য মেম্বার সাইন করে। ওকে, অ্যান্ড সবার আগে মাথায় রাখবে কিন্তু প্রেসিডেন্টকে ইন্ডিয়ান কোনো প্রেসিডেন্ট আজ অব্দি ইমপিচ হয়নি, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ওকে, চলো কাম টু দ্য নেক্সট কোয়েশ্চেন। কিন্তু খেয়াল করে রাখবে ভাইস প্রেসিডেন্টকে সরানোর ক্ষেত্রে কিন্তু কোনো গ্রাউন্ডের দরকার পড়ে না, মানে আই মিন টু সে কোনো গ্রাউন্ড আলাদা করে স্পেসিফিক্যালি মেনশন করা নেই। ওকে, দিজ আর দ্য ভেরি যেটাকে বলে নুয়ান্সেস অফ দ্য কনস্টিটিউশন, যেটা কিনা একটু টাফ কোয়েশ্চেন্স এলে একটু ইনডেপথ স্টাডি করতে হবে। ওকে, চলো কাম টু নেক্সট কোয়েশ্চেন। The executive power of the union government is vested in the president of India. The president shall exercise these powers, okay, মানে by himself, directly or through officers subordinate to him, directly or through officers subordinate to him, either directly or through officers subordinate to him in accordance with the provisions of the constitution, only on the advice of the prime minister. দেখি কি আনসার দেবে। প্রথমেই যে জিনিসটা মাথায় রাখবে যে এই আর্টিকেলটা আর্টিকেল 53, মানে এই স্টেটমেন্টটা আর্টিকেল 53 এর সাথে ডিল করছে। ওকে, 52টা হচ্ছে দেয়ার শ্যাল বি আ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, আর এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য ইউনিয়ন। ওকে, এটা হচ্ছে আর্টিকেল 53, রাইট? আচ্ছা, তো এখানে কোয়েশ্চেন কি চেয়েছে? দ্য প্রেসিডেন্ট শ্যাল এক্সারসাইজ দিজ পাওয়ার্স। ওকে, দেখো খুব ল্যাঙ্গুয়েজের মানে মাইনর ডিফারেন্স আছে, মাইনর ডিফারেন্স আছে। ওকে, কোথায় ডিফারেন্সটা আছে বলো দেখি। স্টেটমেন্টটা দুটো স্টেটমেন্টের মধ্যে অ্যাকচুয়ালি দেখো বাই হিমসেলফ এটা তো হবে না। আর্টিকেল 53 যদি ভালো করে পড়ো তাহলে দেখবে যে এই কথাটা পরিষ্কার দেওয়া আছে, দ্য এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য ইউনিয়ন শ্যাল বি ভেস্টেড ইন দ্য প্রেসিডেন্ট অ্যান্ড শ্যাল বি এক্সারসাইজড বাই হিম either directly or through officers subordinate to him in accordance with the constitution. In accordance with the constitution, দেখো এখানে directly or through officers subordinate to him এটাও অপশনসে আছে, পরেরটা তো either directly or through officers subordinate to him এটাও আছে। কিন্তু এই যে সেকেন্ড এখানে যে if he so desires, if he so desires মানেটাই কিন্তু প্রেসিডেন্টের উপরে ছেড়ে দেওয়া হচ্ছে, বাট না, প্রেসিডেন্ট যদি চায় সেটা নয়, মানে ইটস নট দ্য উইশ of the president, okay, rather with the provisions of the constitution. This is the exact language, এটাই হচ্ছে ডিফারেন্স। দেখো ডাইরেক্টলি অর থ্রু অফিসার সাবঅর্ডিনেট টু হিম দুটো অপশনেই আছে। ওকে, বাট এখানে ইফ ওয়ার্ডটা আছে, ইফ হি সো ডিজায়ার্স, মানে এটা স্টেট প্রেসিডেন্টের উপরে ডিপেন্ড করছে না, কনস্টিটিউশনে বলে দেওয়া হয়েছে ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য প্রভিশনস অফ দিস কনস্টিটিউশন। ওকে, সো আনসার উইল বি সি। কোনো ডাউট আছে এই কোয়েশ্চেনটায়? যদি কোনো ডাউট থাকে টেল মি। এনি ডাউট? হ্যাঁ স্যার সি হবে। ওকে ফাইন, ফাইন, ভেরি গুড। ওকে, চলো দেখো কনস্টিটিউশন যখনই পড়বে একটু যেটাকে বলে মাইনিউটলি পড়তে হবে, ল্যাঙ্গুয়েজটাকে একটু মাইনিউটলি পড়তে হবে, কারণ টাফ কোয়েশ্চেন্স এলে সো দ্যাট কনফিউজ হয়ে যাবে না। ওকে, চলো কাম টু নেক্সট কোয়েশ্চেন। which one of the following statement is correct? Okay, the chief election commissioner of the India holds his office during the pleasure of the president. The governor of a state holds his office during the pleasure of the president. The prime minister can only be removed by a resolution passed by both houses of the parliament. The speaker of the Lok Sabha can be removed at the pleasure of the president. দেখি আনসার দাও। আনসার, কোথাও কোনো জিনিস বুঝতে অসুবিধা হলে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবে, সো দ্যাট we will make things clear for you. ওকে, চলো।
দেখি কি আনসার আসছে, কোনটার মধ্যে কারেক্ট। ওকে, চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া হোল্ডস হিজ অফিস ডিউরিং দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট, না স্যার এটা নয়। এটা অ্যাকচুয়ালি প্লেজার অফ দ্য প্রেসিডেন্টকে মিন করছে, মানে আমাদের ইন্ডিয়াতে প্রেসিডেন্টের প্লেজারে কারা কারা থাকেন। ওকে, প্রেসিডেন্টের প্লেজারে কারা কারা থাকেন এটাকে মিন করছে, বা এক কথা এর মধ্যে কোন স্টেটমেন্টটা কারেক্ট চেয়েছে। তো চিফ ইলেকশন কমিশনার কিন্তু প্লেজার অফ দ্য প্রেসিডেন্টে কাজ করেন না। ওকে, মানে প্রেসিডেন্ট ইচ্ছায় বা প্রেসিডেন্ট অ্যাকচুয়ালি প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট এটা ইনডাইরেক্টলি মিন করছে প্লেজার অফ পিএম প্লাস সিওএম, বিকজ আমরা জানি যে আমাদের পার্লিয়ামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট সংসদীয় গণতন্ত্র, প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট নয়। তো ন্যাচারালি প্রেসিডেন্ট কিছু করছেন মানে ব্যাক অফ দ্য সিনারিওতে প্রাইম মিনিস্টার এবং কাউন্সিল অফ মিনিস্টার্স করছেন। ওকে, একটু যদি বুদ্ধি অ্যাপ্লাই করো বা একটু যদি কনসেপচুয়াল ক্ল্যারিটি থাকে, খেয়াল করে দেখো এই যে ইলেকশন কমিশনার, ওকে, এই ইলেকশন কমিশনার মানেই হচ্ছে তিনি কি করেন, বা চিফ ইলেকশন কমিশনার, ওকে, তিনি কি করেন, কন্ডাক্ট ইলেকশন, ঠিক আছে, কন্ডাক্ট ইলেকশনস। ওকে, এবং এই যে ইলেকশন কন্ডাক্ট করেন ইনি যদি পলিটিক্যাল পার্টির ফেভারে না করেন, ওকে, তাহলে নর্মালি প্রেসিডেন্ট যদি তাকে সরিয়ে দিত, তাহলে কি চিফ ইলেকশন কমিশনার ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারতো? ধরো 2024-এ লোকসভা ইলেকশন হচ্ছে, ওকে, সেখানে প্রেজেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে চিফ ইলেকশন কমিশনারকে ডাইরেকশন দেওয়া হচ্ছে যে তুমি এমনভাবে ভোট কন্ডাক্ট করো যাতে আমরাই জিতি। ওকে, এবং তুমি যদি না করো তাহলে আমরা প্রেসিডেন্টকে বলে তোমাকে সরিয়ে দেবো। তাহলে কি আমাদের ইন্ডিয়াতে ডেমোক্রেটিক প্রসেস বা ইলেকশন প্রসেসটা ফেয়ার অ্যান্ড ফাইন হবে? হবে না। এই জন্যেই চিফ ইলেকশন কমিশনারের পজিশনটাকে বা ইলেকশন কমিশনারকে ইন্ডিপেন্ডেন্ট রাখার জন্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্টে রাখা হয়নি। ওকে, সো ফার্স্ট স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট। নেক্সট, the governor of a state holds his office during the pleasure of the president. This one is the correct answer, মাথায় রাখবে। যদিও গভর্নরের নর্মাল টার্ম বা টেনিয়ার আমরা 5 ইয়ার্স জানি, বাট গভর্নর কিন্তু অ্যাট দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট কাজ করেন। দ্যাট মিনস প্রেসিডেন্ট যদি চান গভর্নরকে 5 ইয়ার্স আগেই সরিয়ে দিতে পারেন, ওকে, বা অন্য জায়গায় ট্রান্সফারও করতে পারেন, দ্যাটস এ ডিফারেন্ট থিং, বাট সরিয়েও দিতে পারেন। ওকে, সো গভর্নর অফ দ্য স্টেট হোল্ডস হিজ অফিস ডিউরিং দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট। থার্ড অপশনটা চলে আসে, একবার জাস্ট চেক করে নিচ্ছি বা ক্ল্যারিটি একটু এনে নিচ্ছি। দ্য প্রাইম মিনিস্টার ক্যান অনলি বি রিমুভড বাই আ রেজলিউশন পাস বাই বোথ দ্য হাউসেস অফ দ্য পার্লিয়ামেন্ট, না, বিকজ পার্লিয়ামেন্ট প্রাইম মিনিস্টারকে একমাত্র রিমুভ করা যায় যদি নো কনফিডেন্স মোশন, ওকে, নো কনফিডেন্স মোশন প্রাইম মিনিস্টারের অ্যাগেনস্টে লোকসভাতে পাস হয়ে যায়, ওকে, বা অনাস্থা প্রস্তাব যদি প্রাইম মিনিস্টারের অ্যাগেনস্টে পাস হয়ে যায় তাহলে কিন্তু প্রাইম মিনিস্টার স্ট্যান্ডস রিমুভড। ওকে, খেয়াল করে রাখবে প্রাইম মিনিস্টারের টার্ম, এটা একটা ইয়ারে কোয়েশ্চেন দিয়েছিল যে হোয়াট ইজ দ্য টার্ম অফ দ্য প্রাইম মিনিস্টার বা হোয়াট ইজ দ্য টেনিয়ার অফ দ্য প্রাইম মিনিস্টার। কি আনসার হবে বলো দেখি? হোয়াট ইজ দ্য টার্ম অফ দ্য প্রাইম মিনিস্টার বা হোয়াট ইজ দ্য টেনিয়ার অফ দ্য প্রাইম মিনিস্টার? ওকে, মাথায় রাখবে as long as he or she enjoys majority, as long as he or she enjoys majority, that means প্রাইম মিনিস্টার হলেই যে তার 5 বছর টেনিয়ার হয়ে যাবে এমন নয়। সরকারের টেনিয়ারটা নর্মাল, বা ভোট একবার ইলেকশন হলে নেক্সট ইলেকশনের মাঝে 5 ইয়ার্সের গ্যাপ থাকে, দ্যাট ইজ 5 ইয়ার্স। বাট প্রাইম মিনিস্টার যখন অ্যাপয়েন্টেড হচ্ছেন, ওকে, তখন কিন্তু তার টেনিয়ারটা 5 ইয়ার্স নয়। তিনি আজকে প্রাইম মিনিস্টার হওয়ার পর 1 মাস পরেই যদি তার অনাস্থা প্রস্তাব আনা হয় বা তার সংখ্যাগরিষ্ঠতা চলে যায় বা অ্যাবসলিউট মেজরিটি চলে যায়, লোকসভাতে অ্যাবসলিউট মেজরিটিতে সরকার গঠন হয়, ওকে, তো সেই অ্যাবসলিউট মেজরিটি যদি চলে যায় তাহলে প্রাইম মিনিস্টারকে কিন্তু রিজাইন করতে হবে। ওকে, সো দ্য টার্ম অর টেনিয়ার অফ দ্য প্রাইম মিনিস্টার ইজ অ্যাজ লং অ্যাজ হি অর শি এনজয়স মেজরিটি, ইট ইজ নট 5 ইয়ার্স। ওকে, অ্যান্ড দ্য স্পিকার অফ দ্য লোকসভা ক্যান বি রিমুভড অ্যাট দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট, একেবারেই না, ঠিক আছে, স্পিকার ইজ দ্য নিউট্রাল পজিশন, তাকে প্রেসিডেন্টের প্লেজারে কাজ করানো যায় না। ওকে, চলো কোয়েশ্চেন্সগুলো ঠিকঠাক লাগছে বা কনসেপচুয়াল ক্ল্যারিটি বাড়ছে? কোয়েশ্চেন্স, লেভেল অফ কোয়েশ্চেন্স, স্ট্যান্ডার্ড অফ কোয়েশ্চেন্স, টাইপ অফ কোয়েশ্চেন্স, আর তার সাথে যে ডিসকাশনস হচ্ছে সেখানে কি কনসেপচুয়াল ক্ল্যারিটিটা বেটার হচ্ছে? চলো, come to next question. The President of India can be a member of the Parliament, is a part of the Parliament,
cannot stand for election for more than 2 terms, presides over joint sittings of both the houses of parliament. Okay, কি आंसर হবে দেখি? President of India কি can be a member of the parliament, is a part of the parliament, cannot stand for election for more than 2 terms, presides over joint sittings of both the houses of parliament. What will be the answer? বলো। কি হবে আনসার? নীল নির্জনে কি আনসার দেবে এটার? চলো চলে আসি। দেখো অপশনস কি আছে, ক্যান বি আ মেম্বার অফ দ্য পার্লামেন্ট, অবভিয়াসলি না, যিনি প্রেসিডেন্ট হবেন তিনি মেম্বার অফ পার্লামেন্টের মেম্বার হবেন, হতেই পারে না। ওকে, তো এখানে একটা কনফিউশন হতে পারে যে স্যার পড়েছিলাম মনে হচ্ছে ডিউলি কোয়ালিফাইড বলা আছে, ডিউলি কোয়ালিফাইড টু বিকাম আ মেম্বার অফ এলএস, ডিউলি কোয়ালিফাইড টু বিকাম আ মেম্বার অফ এলএস, পার্লামেন্টের মেম্বার হতে হবে এমন কিন্তু বলা নেই। ওকে, সো ফার্স্ট অপশন ইজ ইনকারেক্ট। ওকে, আচ্ছা, ইজ আ পার্ট অফ দ্য পার্লামেন্ট, দিস ইজ ভেরি মাচ কারেক্ট। খেয়াল করে দেখবে এই কোয়েশ্চেনটা অনেকবার ঘুরিয়ে ফিরিয়ে করেছে যে ইন্ডিয়াতে পার্লামেন্ট কনসিস্ট অফ, পার্লামেন্ট কনসিস্ট অফ, এই কোয়েশ্চেনটা যদি করে তখন কিন্তু প্রেসিডেন্ট, PREZ স্ট্যান্ডস ফর প্রেসিডেন্ট, লোকসভা প্লাস রাজ্যসভা তিনটেকেই রাখতে হবে। প্রেসিডেন্ট ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য পার্লামেন্ট, রিজনটাই হচ্ছে প্রেসিডেন্ট ছাড়া পার্লামেন্টের কোনো বিল অ্যাক্ট হয় না, প্রেসিডেন্টের কাছে পারমিশন আছে জয়েন্ট সিটিং ডাকার, প্রেসিডেন্টের কাছে পাওয়ার আছে আন্ডার আর্টিকেল 87 স্পেশাল অ্যাড্রেস দেওয়ার। ওকে, প্রেসিডেন্টের কাছে পারমিশন আছে ভিটো অ্যাপ্লাই করার পার্লামেন্টারি বিলসে। ওকে, সো প্রেসিডেন্ট ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য পার্লামেন্ট, দ্যাট মিনস পার্ট অফ দ্য পার্লামেন্ট। ওকে, আচ্ছা, ক্যানট স্ট্যান্ড ফর দ্য ইলেকশন ফর মোর দ্যান 2 টার্মস, না, এটা ইউএসএ প্রেসিডেন্টের জন্য অ্যাপ্লিকেবল, আমাদের ইন্ডিয়াতে প্রেসিডেন্ট এনি নাম্বার অফ টাইমস হতে পারেন। ওকে, আচ্ছা, প্রিসাইডস ওভার জয়েন্ট সিটিংস, না, এখানে দেখো প্রিসাইডস বলেছে। ওকে, কলস যদি থাকতো তখন আনসার হতো। আমরা কি জানি প্রিসাইড কে করে? স্পিকার করে, স্পিকার না থাকলে কে করে? ডেপুটি স্পিকার করে, ডেপুটি স্পিকার অফ লোকসভা। ওকে, ডেপুটি স্পিকার না থাকলে কে করে? ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভা। ওকে, সো presiding officer of the joint sitting is not the president. President calls for the joint sitting, but it is normally presided by the speaker, in his absence deputy speaker, in his absence deputy chairman of Rajya Sabha. Okay, এখানে মাথায় রাখবে ডি নীল নির্জনে কোন আনসারটা বলছো? ডি, আগের কোশ্চেনের আনসারটা কি ডি বলছিলে? না, আগেরটাও তো বি আছে। ওকে, এটার আনসারটা হবে বি। ওকে, ইজ আ পার্ট অফ দ্য পার্লামেন্ট। ওকে, ডি হবে না। ওকে, আচ্ছা, মাথায় রাখবে যে জয়েন্ট সিটিং চেয়ারম্যান অফ রাজ্যসভা প্রিসাইড করতে পারেন না, বিকজ চেয়ারম্যান অফ রাজ্যসভা ইজ নট আ মেম্বার অফ দ্য রাজ্যসভা। আমরা কি জানি চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা কে হন? ভাইস প্রেসিডেন্ট হন। ওকে, সো ভাইস প্রেসিডেন্ট ইজ নট আ মেম্বার অফ দ্য রাজ্যসভা, এক্স অফিসিও, হি ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান। ওকে, উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হন, কিন্তু তিনি মেম্বার নন। ওকে, whereas লোকসভা স্পিকার তিনি কিন্তু লোকসভার মেম্বার। ওকে, সো জয়েন্ট সিটিং যখনই হবে সেটা প্রিসাইড করবে স্পিকার, ওনার অ্যাবসেন্সে ডেপুটি স্পিকার, ওনার অ্যাবসেন্সে ডেপুটি চেয়ারম্যান। ওকে, মাথা থাকলো। চলো, কাম টু নেক্সট কোয়েশ্চেন। which one of the following statement is correct? On receipt of a constitutional amendment bill, after its passing by each house of the parliament, the president shall give his assent, may give his assent, may withhold his assent,
মে রিটার্ন দ্য বিল ফর কনসিডারেশন, ফর রিকনসিডারেশন। দেখি কি আনসার হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ঠিক আছে। আমি এই জন্যই এক্সপ্লেন করে দিচ্ছি, একটু মাইনিউট এক্সপ্লেনেশনস দিয়ে দিচ্ছি, সো দ্যাট যে ভুলগুলো কোথায় হচ্ছে বা কোথায় কনসেপচুয়াল ক্ল্যারিটিতে প্রবলেম আছে সেটা বুঝতে পেরে যাবে। ওকে চলো, এটার আনসার কি হবে? উইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট? অন রিসিট অফ আ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল আফটার হি ইজ পাসিং বাই ইচ হাউস অফ দ্য পার্লিয়ামেন্ট, দ্য প্রেসিডেন্ট, সংবিধান সংশোধন বিল, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলের কথা বলেছে কিন্তু। ওকে, তো এখানে প্রেসিডেন্টের কাছে কি কি পারমিশন আছে, মানে কি কি অপশনস আছে দেখি আনসার। চলো আমি বলে দিই, খেয়াল রাখবে, প্রেসিডেন্টের কাছে যদি কখনো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল আসে, প্রেসিডেন্ট ইজ বাউন্ড বা অব্লিগেটরি, ইট ইজ অব্লিগেটরি ফর দ্য প্রেসিডেন্ট টু সাইন দ্য বিল। ওকে, এটা 24th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 24th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1971-এ অ্যাড করা হয়েছিল। মানে প্রেসিডেন্টের কাছে যদি কোনো সংবিধান সংশোধনী বিল আসে, প্রেসিডেন্ট ইজ বাউন্ড টু সাইন। দ্যাট মিনস প্রেসিডেন্টের কাছে নর্মালি কি কি পাওয়ার থাকে? ইদার টু সাইন, অর টু রিজেক্ট, মানে যেটাকে আমরা বলে থাকি উইথহোল্ড, ওকে, অর সেন্ড ব্যাক ফর রিকনসিডারেশন। ওকে, এই তিনটে অপশন প্রেসিডেন্টের কাছে থাকে। ওকে, তো প্রেসিডেন্টের সেন্ড ব্যাক মানে হচ্ছে, এটাকে বলা হয় সাসপেন্সিভ ভিটো। ওকে, রিজেক্ট করে দেওয়া মানে হচ্ছে অ্যাবসলিউট ভিটো। ওকে, আমাদের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তিনটে ভিটো আছে, অ্যাবসলিউট ভিটো আছে, সাসপেন্সিভ ভিটো আছে, পকেট ভিটো আছে। পকেট ভিটো মানে ইনডেফিনিট টাইমের জন্য সেটাকে বিলটাকে পেন্ডিং রেখে দেওয়া। ওকে, তো প্রেসিডেন্টের কাছে যদি কখনো কোনো বিল আসে, প্রেসিডেন্টের কাছে এই তিনটে অপশন আছে, সাইন করা, রিজেক্ট করা, সেন্ড ব্যাক ফর রিকনসিডারেশন। মাথায় রাখবে, সেম বিলটা যেটা কিনা প্রেসিডেন্ট রিকনসিডারেশনের জন্য ফেরত পাঠিয়েছে, সেম বিলটা যদি প্রেসিডেন্টের কাছে সেকেন্ড টাইম আসে, প্রেসিডেন্ট ইজ বাউন্ড টু সাইন দ্য বিল। ওকে, আর্টিকেল 111 ডিলস উইথ দ্য অ্যাসেন্ট অফ দ্য প্রেসিডেন্ট। ওকে, বা প্রেসিডেন্টের যে পাওয়ার, এই পাওয়ারগুলো আর্টিকেল 111-এ মেনশন করা আছে, রাইট? তো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল যদি হয়, প্রেসিডেন্ট ইজ বাউন্ড টু সাইন দ্য বিল। তিনি মে তো হবেই না, উইথহোল্ড তো হবেই না, রিটার্নও হচ্ছে না। ওকে, 24th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1971-এ এটা অব্লিগেটরি করে দেওয়া হয়েছে যে ইট ইজ অব্লিগেটরি অন দ্য পার্ট অফ দ্য প্রেসিডেন্ট টু সাইন এনি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল, রাইট? চলো, কাম টু নেক্সট কোয়েশ্চেন। The President of India is elected by the Electoral College consisting of options which are all members of the Parliament, elected members of Parliament and state legislative assemblies, members of Parliament, state legislative assemblies, legislative councils, all the members of the Parliament and the state legislative assemblies. Okay, খেয়াল করে রাখো, প্রেসিডেন্টকে যে বডিটা ইলেক্ট করে, দ্যাট বডি ইজ কল্ড এজ ইলেকট্রাল কলেজ। এখানে কারা থাকেন? এখানে থাকেন হচ্ছে ইলেক্টেড এমপিজ। ইলেক্টেড এমপিজ মানে বোথ লোকসভা প্লাস রাজ্যসভা। ওকে, যদিও এখন লোকসভাতে সবাই ইলেক্টেড, বিকজ আমরা জানি লোকসভাতে দুজন নমিনেটেড থাকতো ফ্রম অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি। ওকে, যেটা 104th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে সরিয়ে দেওয়া হয়েছে। দ্যাট মিনস লোকসভার এখন সবাই ইলেক্টেড। ওকে, রাজ্যসভাতে 12 জন নমিনেটেড থাকে, তো সেই 12 জন নমিনেটেড কিন্তু প্রেসিডেন্টের ইলেকশনে ভোট দেয় না। ওকে, সো প্রেসিডেন্টের ইলেকশনে যে ইলেকট্রাল কলেজ গঠন করা হয় তার মধ্যে কারা থাকেন? অল ইলেক্টেড এমপিজ, মাথায় রাখবে, অল ইলেক্টেড এমপিজ থাকছে। ওকে, আর কারা থাকছেন? অল ইলেক্টেড এমএলএস অফ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ, অল ইলেক্টেড এমএলএস অফ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ। আর কে থাকছে? অল ইলেক্টেড এমএলএস অফ দিল্লি অ্যান্ড পুডুচেরি, ইউনিয়ন টেরিটরি অফ দিল্লি অ্যান্ড পুডুচেরি। ওকে, মাথায় থাকলো, অল ইলেক্টেড এমপিজ লোকসভা রাজ্যসভার, all elected MLAs of the state legislative assemblies আর all elected MLAs of the Delhi and Puducherry। ওকে, তো এখানে যদি অপশনস দেখি, দেখো all members of parliament হবে না, all মানে আমরা নমিনেটেড বুঝে যাচ্ছি, এটা হবে না। ইলেক্টেড মেম্বার্স অফ দ্য পার্লিয়ামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ, এটা হতেও পারে, কিন্তু আরও একটা আমাকে অপশন দেখতে হবে। আচ্ছা, মেম্বার্স অফ পার্লিয়ামেন্ট,
স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ অ্যান্ড লেজিসলেটিভ কাউন্সিলস, দেখো কাউন্সিলসের এখানে কোনো ব্যাপার নেই, লোকাল মানে কাউন্সিলস, লেজিসলেটিভ কাউন্সিলস বা বিধান পরিষদের কোনো রোল নেই প্রেসিডেন্টের ইলেকশনের ক্ষেত্রে, ওকে। এবং কোনো জায়গায় কোনো স্টেটের সিএম যদি লেজিসলেটিভ কাউন্সিল থেকে বিলং করে তিনিও কিন্তু প্রেসিডেন্টের ইলেকশনে ভোট দিতে পারেন না, ওকে, এটাও হবে না। অল দ্য মেম্বার্স অফ দ্য পার্লিয়ামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ, এটাও হবে না, এখানে দেখো অল মানে এখানে ইলেক্টেড অ্যান্ড নমিনেটেড দুটোই বলছে, সো আনসার উইল বি বি, ওকে, ইলেক্টেড মেম্বার্স অফ দ্য পার্লিয়ামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ। এবার বলতেই পারো যে স্যার এটা তো নেই, এটা নেই তো ইটস ওকে, নো প্রবলেম, যখন এই চারটে অপশনসের মধ্যে সেকেন্ড অপশন ইজ কারেক্ট, সো ওয়াই ইউ থিঙ্ক অফ দ্য আদার থিং, ওকে। তোমার অপশনস ইনকমপ্লিট থাকতেই পারে, বাট কারেক্ট অপশন আছে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, ক্লিয়ার? চলো, কাম টু নেক্সট কোয়েশ্চেন। The President of India is not the authority for the appointment of judges of the High Courts, state governors, union ministers, chairman of the State Public Service Commission. বলো কি আনসার হবে? Chairman of the State Public Service Commission will be the answer. Okay, Chairman of State Public Service Commission will be the answer. Okay, মাথায় রাখবে অ্যাপয়েন্টেড, এই যে এটা অ্যাপয়েন্টমেন্টের কথা বলা হয়েছে, এটা ডান বাই দ্য গভর্নর, ওকে, কিন্তু রিমুভাল ডান বাই দ্য প্রেসিডেন্ট, এই জায়গাটা হচ্ছে ক্যাচ, ওকে। স্টেট পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান, ওকে, ওনাকে অ্যাপয়েন্ট করেন গভর্নর, সেই রাজ্যের রাজ্যপাল, বাট ওনাকে রিমুভ করেন কিন্তু প্রেসিডেন্ট, ফাইন। চলো, কাম টু নেক্সট কোয়েশ্চেন। আর জাজেস এটা জানোই, গভর্নর্সও ইউনিয়ন মিনিস্টার্সও, ওকে। চলো, কাম টু নেক্সট কোয়েশ্চেন। দ্য পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া টু ইস্যু অ্যান অর্ডিন্যান্স ইজ অ্যান, ওকে, কি টাইপের পাওয়ার? প্রেসিডেন্টের যে অর্ডিন্যান্স ইস্যু করা হয়, আমরা জানি কোন আর্টিকেলে অর্ডিন্যান্স ইস্যু করা হয়, আর্টিকেল 123 প্রেসিডেন্ট অর্ডিন্যান্স ইস্যু করে। গভর্নর কত নম্বর ধারাতে অর্ডিন্যান্স ইস্যু করে? 213। এই দুটো আর্টিকেল ভুলবে না, অনেকবার পরীক্ষায় দিয়েছে, ওকে। সো দ্য পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট টু ইস্যু অ্যান অর্ডিন্যান্স, কি টাইপের পাওয়ার? মাথায় রাখবে অর্ডিন্যান্স আর টেম্পোরারি লজ, ওকে। তো যখনই লজ ওয়ার্ডটা আসছে তখনই আমরা লেজিসলেটিভে চলে আসবো, ওকে। So the power of the President of India is to issue an ordinance is a legislative power, okay. আরেকটা জিনিস মাথায় রাখবে, এই অর্ডিন্যান্সের ম্যাক্সিমাম লাইফ কত হয়? 7.5 months, ওকে, 7.5 months, বা এটা হচ্ছে if not passed, আর if pass তাহলে তো চলছেই, কোনো অসুবিধা নেই, ওকে। চলো, come to next question. In the event of the occurrence of the vacancies in the offices of both the President and Vice President of India, who among the following shall discharge the functions of the President till a new President is elected? খুব easy question, কি answer হবে এটা? Okay, fine, that will be the Chief Justice of India, okay. Chief Justice of India will be the answer. প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্টের অবর্তমানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া প্রেসিডেন্টের দায়িত্বভার পালন করেন, ওকে। এগুলো ডিটেলস এখন আর যেতে পারছি না ডিউ টু শর্টেজ অফ টাইম। কাম টু নেক্সট কোয়েশ্চেন। দ্য ইউনিয়ন এক্সিকিউটিভ অফ ইন্ডিয়া কনসিস্ট অফ, মাথায় রাখবে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট আছে, ভাইস প্রেসিডেন্ট আছে, আচ্ছা অপশনস দেখে নিই আমরা। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, লোকসভা স্পিকার অ্যান্ড দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স, ওকে। লোকসভা স্পিকার নেই। প্রেসিডেন্ট, ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভা, লোকসভা স্পিকার নেই। দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স, দ্য প্রেসিডেন্ট, দ্য ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স। মাথায় রাখবে ইউনিয়ন এক্সিকিউটিভের মধ্যে কারা পড়ে? প্রেসিডেন্ট আছেন, ভাইস প্রেসিডেন্ট থাকে, প্রাইম মিনিস্টার থাকে, কাউন্সিল অফ মিনিস্টার্স মানে সেন্ট্রাল কাউন্সিল অফ মিনিস্টার্স থাকে, অ্যাটর্নি জেনারেল থাকে, ওকে। তো এখানে আমরা অ্যাজ পার দ্য অপশনস আমরা কোনটা কমন পাচ্ছি? দেখো প্রেসিডেন্ট আছে, ভাইস প্রেসিডেন্ট আছে, কাউন্সিল অফ মিনিস্টার্স আছে, ওকে। দেখো অপশন এতেও কিন্তু প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট ছিল, কিন্তু এখানে লোকসভা স্পিকার বা লোকসভা স্পিকার যেহেতু তিনি মেম্বার নন, মানে তিনি ইউনিয়ন এক্সিকিউটিভের মধ্যে পড়েন না, তাহলে এই আনসারটা হলো না, ওকে। এই জন্য আনসার ডি ইজ কারেক্ট, ওকে। চলো, কাম টু নেক্সট কোয়েশ্চেন। দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া মে বি রিমুভড ফ্রম, ওকে, ফ্রম হিজ অফিস বাই, ওকে, ইমপিচমেন্ট না, ইমপিচমেন্ট ফর প্রেসিডেন্ট, ওকে। আর জাজেসদেরকেও ইমপিচ করা হয়, বাট দ্য ওয়ার্ড ইমপিচমেন্ট গোজ উইথ দ্য প্রেসিডেন্ট, ওকে। আর রেজলিউশন পাস বাই লোকসভা অ্যান্ড রাজ্যসভা উইথ আ 2/3 মেজরিটি, না, ওকে। আর রেজলিউশন পাস উইথ দ্য 2/3 মেজরিটি ইন দ্য জয়েন্ট সেশন অফ দ্য পার্লিয়ামেন্ট, না, ওকে। আনসারটা হবে আর রেজলিউশন পাস বাই রাজ্যসভা
with simple effective majority and agreed to a majority members by the Lok Sabha মাথায় রাখবে ওকে এটা অ্যাকচুয়ালি এফেক্টিভ মেজরিটিটাই প্রাইমারি হবে ওকে স্যার পরের ক্লাসে একটু ডিসকাস করে দেবেন শেষের দিকের গুলো হ্যাঁ সেটা করে দেবো কোন কোয়েশ্চেন্সগুলো ডিসকাস করলে সুবিধা হবে একটু কমেন্টে জানিয়ে দিও কারণ না হলে আগেরটা ডিসকাশনস করতে গেলে পরেরটা হয়তো মিস হয়ে যেতে পারে ওকে কোন কোয়েশ্চেন্সগুলো আনসার করতে হবে সেটা একটু মার্ক করে দিও ওকে আচ্ছা এখানে মাথায় রাখবে সিম্পলটা হবে না ভাইস প্রেসিডেন্টকে সরানো হয় এফেক্টিভ মেজরিটি দিয়ে ওকে অ্যান্ড অ্যাগ্রিড টু মেম্বার্স বাই দ্য লোকসভা এফেক্টিভ মেজরিটিতে ভাইস প্রেসিডেন্টকে যদি সরাতে হয় সেটা রাজ্যসভায় লাগে হচ্ছে এফেক্টিভ মেজরিটি ওকে আর লোকসভাতে সেটা হয়ে যায় সিম্পল মেজরিটি ফাইন চলো কাম টু নেক্সট কোয়েশ্চেন এগুলো ডিফারেন্স আমরা ক্লাসে কভার করেছি কোনটা অ্যাবসলিউট কোনটা এফেক্টিভ কোনটা সিম্পল কোনটা স্পেশাল ওকে চলো which of the following statement is not correct? The Vice President of India holds office for a period of 5 years. The Vice President of India is eligible for re-election. Not correct বলেছে কিন্তু okay eligible for re-election. The Vice President of India can act as the President only for a maximum period of 9 months. এইটাই হচ্ছে question মানে answer will be this one because for a maximum period of 6 months okay এটা 9 হবে না এটা 6 months হবে okay so this one not correct চেয়েছে আর দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া হ্যাজ টু লুক ইনটু অল দ্য ডিসপিউটস এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন মাথায় রাখবে যে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের ইলেকশন ইজ কন্ডাক্টেড বাই দ্য ইলেকট্রাল কলেজ বাট এনি ডিসপিউট উইথ রিগার্ড টু দ্য ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট ইজ লুকড আফটার বা লুকড ইনটু বাই দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া কিন্তু একমাত্র করতে পারে হাইকোর্ট করতে পারে না ওকে চলো নেক্সট আচ্ছা কোয়েশ্চেন্স ওভার ডু কমেন্ট ইন দ্য কমেন্ট সেকশন যে কোয়েশ্চেন্সগুলো তোমাদের হেল্প করছে কিনা অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি কোন জায়গা ডিসকাশনস দরকার ঠিক আছে সো দ্যাট মানে উই গেট কানেক্টেড উইথ ইউ ওকে আমরা বুঝতে পারবো ফাইন আর মন দিয়ে একটু পড়াশোনা করো আর এই কোয়েশ্চেন্সগুলোকে ভালো করে সলভ করো সো দ্যাট একটা কনসেপচুয়াল ক্ল্যারিটি যাতে গ্রো করে যায় অ্যাবাউট দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওকে চলো এন্ডিং দ্য ক্লাসেস থ্যাংক ইউ